আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। কনগ্রাচুলেশনস আওয়ামী লীগ, আপনারা অবশেষে নিষিদ্ধ হয়েছেন। মানে নিষিদ্ধ ছিলেনই, কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা এখন খুব শক্তভাবে সিলগালা করে তারেক রহমান এবং বিএনপি আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে এসেছেন। আমি জানি আমার অনেক দর্শক আওয়ামী লীগ সমর্থন করেন এবং মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রকাশ্যে আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা খুব ক্ষেপে যাবেন, ভাই আমাদের উপরে এত বড় বিপদ এসেছে এবং আপনি কনগ্রাচুলেট করছেন কেন? ট্রাস্ট মি, এই যে কাজটা যেটা হলো আপনাদের ক্ষেত্রে, এটা আসলে আপনাদের জন্য ভালো হয়েছে। আসুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না, ঘটনা সত্য। যেটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল যে সরকারি চাকরি হয় হয় ভাবে থাকে। কিভাবে? প্রথমবার বিসিএস দিল, ফেল। পরের বার দিল, প্রিলিমিনারি পাশ করলো। তো প্রিলিমিনারি পাশ করলো, রিটেনে ফেল করলো। এর পরের বার গিয়ে আবার প্রিলিমিনারি দিল এবং পাস, রিটেনে ফেল। আরেকবার গিয়ে সম্ভবত, আমার মনে নাই, কিন্তু যতটুকু মনে পড়ছে যে ভাইভাতে ফেল করেছিল বা কোথাও একটা ফেল করেছে। এভাবে করতে করতে 3-4 বছর পরে তার সরকারি চাকুরির বয়স চলে গেল। সে ব্যাপক খুশি। তো আমরা খুব অবাক, আহারে তোর সরকারি চাকরির বয়স চলে গেল, বিসিএস হলো না। যদিও তখন এত বিসিএস এর ক্রেজ ছিল না। তো বললো যে না বন্ধু, আমি খুব খুশি। কেন খুশি? যে দেখ, আমার সাথে তোমরা যারা আছো, তোমরা সকলেই বিভিন্ন কাজে কর্মে ঢুকে গেছো, কিন্তু আমি প্রত্যেক বছরই যে আগামীবার বিসিএস দিতে পারবো, আগামীবার হবে বলে পড়তেই আছি, প্র্যাকটিসে আছি, কোচিং করে যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি আসলে আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না। এখন যেটা হলো, আমার পরিষ্কার হয়ে গেল যে আমার আর সরকারি চাকরির বয়স নাই। নাও আই ক্যান ফোকাস অন মাই লাইফ। আমি আমার জীবনের দিকে লক্ষ্য রাখতে পারবো, আমার কি করা উচিত, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখন ভাববো। আওয়ামী লীগের যে বড় সমস্যাটা ছিল, হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুতির পরে এক ধরনের হতভম্ব অবস্থায় ছিলেন, এবং এই হতভম্ব অবস্থায় থেকে তারা উদ্ভট উদ্ভট সব কাল্পনিক স্বপ্নের মধ্যে বাস করতেন। আমি দেখেছি, অনেককেই দেখেছি। আমি সাধারণত না, কখনোই কারো নাম বলে বিব্রত করব না, কিন্তু অনেক নেতার সাথে, ধরেন জুলাই আগস্টের পরবর্তীতে 24-এর পরে যারা বিদেশে আছেন, বিভিন্ন সময় তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, ইউটিউবের চ্যানেলের স্বার্থে হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এবং আমি দেখেছি এটা আছে। তারা এক ধরনের কল্পনার মধ্যে ছিলেন, এবং এই ডিনায়াল মুডে থাকায় তাদেরকে যখন বাস্তবতা বোঝানোর চেষ্টা করা হতো, তারা খুব ক্ষেপে যেতেন। যেমন ধরেন, প্রথম দিকে তারা একটা আশা করলেন যে ভারত তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। তো আমি দু একজনের সাথে যখন কথা প্রসঙ্গ আসে, তা আমি বললাম যে শুনেন, এর চেয়ে বড় ক্রাইসিস আওয়ামী লীগের ছিল 15ই আগস্ট 1975 সাল। বঙ্গবন্ধুকে তার পুরো পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তখন ভারতের ক্ষমতায় কে আছেন? ভারতের ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, একেবারে বঙ্গবন্ধুর সাথে যার রাজনৈতিক মিত্রতা, মানে প্রচন্ড রকমের মিত্রতা। এবং সেই সময়ও কিন্তু ভারত বাংলাদেশে এসে কোনো হস্তক্ষেপ করেনি। করার সুযোগ অনেক বেশি ছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা ছিল, তখন সেনাবাহিনী অনেক বিশৃঙ্খল, পাল্টা হচ্ছে, নতুন একটা তরুণ সেনাবাহিনী তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। মাত্র ভারতের সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী এই দেশের মধ্যে এসে গিয়েছে, এই দেশের ভিতরের সব খোঁজখবর তারা জানে। মাত্র 1971 সালে তারা এখান থেকে যুদ্ধ করে গিয়েছেন। আমি বললাম যে ইন্দিরা গান্ধীর মতো লোক কোনো স্টেপ নেয় নাই, কারণ এটা হচ্ছে স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবস্থা। এখানের মধ্যে কোনো দলকে, গোষ্ঠীকে ভালোবেসে অন্য একটা দল, দেশ এসে কিছু করবে না, ভারতের মতো ম্যাচিউর দল করবে না। ওনারা মহা ক্ষিপ্ত আমার উপরে। মানে এটা কি বলেন, আপনারাই নিরাশ করে দেন টাইপের আর কি, যে আপনারা খারাপ লোক, আপনারা এটা। ঠিক আছে, গেল। দ্বিতীয়ত জিনিসটা হলো, আমরা যখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলাম, যে এটা আসলে এক ধরনের বেইমান বলেন, অথর্ব বলেন, আমি দেশের নিরাপত্তার দায়িত্ব নিব বলার পরে গোটা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে তার সেনাবাহিনী কাঁধে নাহিদ ইসলামকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যখন অবস্থা, তখনও এই দুলাভাইয়ের প্রতি আওয়ামী লীগের শালাদের, যেহেতু মানে কোন কাজিনের না বোনের হাজবেন্ডের জন্য খুবই আশা ভরসা এবং ভালোবাসা। আমরা যখন একটু ইউটিউবে বা ফেসবুকে তার বিরুদ্ধে লেখালেখি করতাম, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক, তারা খুব রাগ করত। তাদের কথা হচ্ছে, হ্যাঁ একটা খেলা আসতেছে, দেখবা, দেখে নিবা, ওইদিকে চুপ, ওইদিকে ওয়াকার মিলে কিছু করে ফেলবে। তো আমি বুঝতাম না, যে লোক মাত্র কয়েক মাস আগে একটা বিরাট বেইমানি করলো, তারপরেও আওয়ামী লীগ কেন তার উপরে ভরসা করবে? যাই হোক, সেই স্বপ্ন থেকে তাদেরকে বেশ কিছুদিন লেগেছে, যখন গোপালগঞ্জে ওয়াকার 5 দিন পুরো জেলাকে বন্ধ করে
লোকজনকে হত্যা করা শুরু করলো তার সেনাবাহিনী দিয়ে, তারপরে গিয়ে কিছুটা হুঁশ জায়গায় এসেছিল। তারপরে তাদের তৃতীয় আশাটা হলো কি, যে এই ইউনূস সাহেব চলে গেলে একটা পলিটিক্যাল অবস্থা আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দল নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, এইসব শুনে তাদের একটা বিরাট আশা, ভালোবাসা তৈরি হলো। এবং তখন যখন আমরা বলতাম যে ভাই বিএনপির কি ঠেকা পড়েছে আপনাকে আপনাকে স্পেস করে দেওয়ার জন্য, মানে এটা তো পলিটিক্স, আপনি তো তাকে স্পেস করে দেন নাই, সে আপনাকে স্পেস করে দিবে না, এখন তার সুদিন আছে আপনার দুর্দিন আছে, আরে না এইটা হবে ওইটা হবে ইত্যাদি। এখন সব কথার শেষ কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না কিন্তু, এবং সেটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তার সহপাঠী সংগঠন, তার আরো কি কি সংগঠন সহ কিন্তু বিরাট আইনটা, এবং ভাতৃপ্রতিম সংগঠন, মানে যদিও আমি জানি না কেন ভগ্নিপ্রতিম কিছু সংগঠন, ভগ্নিপ্রতিম শব্দটা কেন ডক্টর ইউনূস লাগিয়ে যায় নাই তখন, এটা একটা জেন্ডার বায়াসনেস, বাট ভাতৃপ্রতিম সংগঠন সহ সবার কার্যক্রম বন্ধ থাকবে, সেটাই ছিল ডক্টর ইউনূসের আইন। এবং সেই ইউনূসের আইনটাকেই সালাউদ্দিন সাহেবরা, বিএনপি তারেক রহমান সিলগালা করলেন সম্প্রতি। এতে আওয়ামী লীগের কি লাভ হলো? এখন আওয়ামী লীগের কিছুটা হুঁশ আসতে পারে, এখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে ডিনায়াল মোডে থাকলে লাভ হবে না। আমরা অনেক সময় দেখি যে লোকজন আসলে ডিনায়াল মোডে থাকে, বিশ্বাস করতে চায় না যে এটা তার উপরে এসেছে। যখন ওই জায়গা থেকে সে সরে, তখন তার পক্ষে প্ল্যান করা সুবিধা হয় যে ভাই তাহলে ঠিক আছে, এটা বিপদে এসেছে, এখন এই বিপদের কি বলা যায়, বিকল্প হিসাবে আমি এখন কি পথ নিয়ে আমি বের হব। আমার ধারণা এখন আওয়ামী লীগের এই জিনিসটা ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তার 2014 সালের পর থেকে 24, যদি 10 বছর বলি, রাজনীতি করে নাই, সংগঠন করে নাই, গোটা সরকারটাই মূলত নির্ভরশীল ছিল দুটো জিনিস। একটা হচ্ছে একটা জনসমর্থন ছিল, কারণ যেহেতু অর্থনীতিটা ভালো চলছিল, যেহেতু বেশ কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হচ্ছিল, জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয় নাই, এইটা একটা সুবিধা ছিল। দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে, সংগঠন বলতে কিছুই ছিল না, কিছু মানে বিভিন্ন স্তরের টাউটবাটপার ছিল, এবং বিভিন্ন স্তরের অথর্ব লোকজন এখানে রেখেছিল আওয়ামী লীগ। তার সাধারণ সম্পাদকের কাজ ছিল সকালে উঠে ফেসবুকে 200 ছবি আপলোড করা, সোট টোট পরে বসে থাকা, মানে একটা দলের কোনো রাজনীতি নাই, তার সাধারণ সম্পাদকের চেহারা দেখলে বোঝা যায়, এবং দুই পাশে এদিকে 10টা ওইদিকে 10টা নারী নিয়ে একটা বই বা একটা ফুল উদ্বোধন করা, কিছু একটা করে যাওয়া, এবং লম্বা লম্বা কথা বলা। এই জায়গা থেকে ওই আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না। জুলাই আগস্টের পরবর্তীতে আমি দেখেছি বহু আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে, দে হ্যাভ নো আইডিয়া ভাই কি হচ্ছে। হ্যাঁ, যখন আপনি জিজ্ঞেস করেন, অনেক কাজ হচ্ছে বুঝছেন, খুব সিরিয়াস, এবং এদের অনেকে মহা উৎসাহে ফেসবুকে কি দেয় যেন, স্ট্যাটাস দিয়ে দেয়, অচিরেই সুখবর পাবেন, এই কালকেই পাবেন, পরশু যদি আপা চলে আসেন, কে কে এয়ারপোর্টে যাবেন, হাত তোলেন হাত তোলেন। তো আমি এদের সাথে কথা বলে দেখলাম যে এদের কোনো আইডিয়া নেই আসলে কি হচ্ছে, সবাই খুব কাজ চলছে। তো আমি কাউকে জিজ্ঞেস করি, কি কাজ চলছে একটু বলেন, আমরা যেহেতু রাজনীতি পর্যবেক্ষণ করি, রাজনীতি নিয়ে কথা বলি, একটু শুনি কি আপনাদের প্ল্যান। অনেক কাজ হচ্ছে। আসলে তাদের কোনো আইডিয়া ছিল না কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিয়ে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশৃঙ্খল অবস্থায় আছেন, এবং আমার কাছে মনে হচ্ছে পুরো সংগঠনটা একেবারে কি বলে হুড়মুড় করে ভেঙে পড়েছে, যেহেতু সংগঠনের তলে তলে রাজনৈতিক সংগঠনটা অনেক দুর্বল ছিল, হুড় হুড় মুড়মুড় করে তারা ভেঙে পড়ে গিয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধ মানে হচ্ছে আলটিমেটলি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতি আর চালাতে বাংলাদেশে দিবে না এই সরকার, এবং যেহেতু তারা দিবে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, যদি আদৌ ফিরে আসতে চায়, সেটা তারা কিভাবে আসবে এটা তাদের প্ল্যান করা উচিত। এই রাজনীতিটা তারা এখন করতে পারবেন, এবং এইটাই আওয়ামী লীগের জন্য সুবিধা হবে। আমরা গত 1.5-2 বছর দেখেছি তাদের যে বিশৃঙ্খল অবস্থা। আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরেন ডাকসু নির্বাচন হলো, দীর্ঘদিন ছাত্রলীগ এখানে ছিল, ঠিক আছে, ছাত্রলীগকে মেরে কেটে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, ছাত্রলীগ এখানে নেই, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের সমর্থক যারা যারা হয়তো সরাসরি ছাত্রলীগের সাথে ছিলেন না, বাট তারা হয়তো জামাত শিবিরকে ভোট দেবেন না, বা বিএনপি জামাতের এই যে টোটাল উইন উইন সিচুয়েশনে কথা মানে তারা সমর্থন করে না, এদের প্রতি কি দিক নির্দেশনা হবে? এদের কোনো দিক নির্দেশনা ছিল না। আমি বিশ্বাস করি না যে ডাকসু জাকসু বা অন্যান্য জায়গায় ছাত্রলীগের নাম না হোক, মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম বা কোনো একটা মানে সিগন্যাল দিয়ে ছাত্রলীগ সমর্থক বা আওয়ামী লীগ সমর্থকের ভোট দৌড়গুলোকে জড়ো করা যেতে পারত।
শেষ মুহূর্তে আমরা দেখলাম দুজন স্বতন্ত্র প্রার্থী, একজন ভিপি এবং একজন জিএসকে গোপনে নির্বাচনের আগের দিন ছাত্রলীগের কিছু কিছু লোকজন সমর্থন দিলেন এবং এটা নিয়ে ফিসফিস শুরু হলো। আমি বোধহয় এটা আরেকটা ভিডিওতে বলেছি, যদি নাও বলে থাকি বা বলেও থাকি আমি আবার বলতে চাই। তো আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যাকে আমি চিনি যে সে খুবই প্রো 71, এবং ততক্ষণে ফাঁস হয়ে গিয়েছে যে এই ভিপি এবং জিএসকে ছাত্রলীগের একটা বড় অংশ বা একটা অংশ নীরব সমর্থন দিচ্ছে। দে আর ট্রাইং টু টেস্ট তাদের স্ট্রেংথ কতটুকু বা তারা কতটুকু ভোট গোপনে নিতে পারে। তো আমি ওই ছাত্রকে ফোন দিলাম, বললো কি অবস্থা, তুমি কি কাদেরকে ভোট দিচ্ছ, শুনলাম তুমি তো একটু মানে ওইটা আওয়ামী ফ্যামিলির ছেলে। বললো ভাই আমি তো জানি না, আমি তো আমাদের সিলেটের ছেলে, আমি তো বাড়ি চলে আসছি, আমি কাউরে ভোট দিব না, আমি বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে কি, এই যে প্ল্যান পরিকল্পনা ছাড়া কাজ করার কারণে এই জিনিসগুলো হয়েছে। গত নির্বাচনের কথা, একই ঘটনা ঘটেছিল কিন্তু পাকিস্তানে ইমরান খানের ক্ষেত্রে। ইমরান খানের কি করেছিলেন, ওনারা দল নিষিদ্ধ হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকটা আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে দিয়েছিলেন। আমি মানি যে এটা এই বছর সম্ভব ছিল না, এই নির্বাচনে সম্ভব ছিল না, মেরে কেটে জবাই করে ফেলতো রাস্তাঘাটে। মানে লোক তো ভাই প্রায় সকলেই জেলের মধ্যে, কারাগারের মধ্যে, যারা একটু লিডার আয়দার এলাকায় যেতে পারছে না, গেলে মাইর খাচ্ছে, ধর খাচ্ছে। সো সেটা মানলাম, কিন্তু কি হবে 6 মাস পরে, কি হবে 1 বছর পরে, কি হবে 1.5 বছর পরে, কি হবে 2 বছর পরে, কি হবে, আওয়ামী লীগের এখনো সেই পরিকল্পনা নাই। এই পরিকল্পনাটা থাকতে হবে। ছাত্রলীগের কিছু নেতা আছেন, আমি দেখি যে সাবেক নেতা, তারা এখন স্ক্রিনশট ফাঁস করেন। কিভাবে স্ক্রিনশট ফাঁস করেন? এই যে ডাকসু বিপি সাদিক কাইয়ুম বা অমুক 1977 সালে, মানে 77 কথার কথা, 2018 সালে আমাকে মেসেজ দিয়ে ভাই ভাই করেছিল, স্ক্রিনশট দিল। এটা নিয়ে হাসি ঠাট্টার কিছু নাই। এটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনার প্রতিপক্ষ কি পরিমাণ ম্যাচিউরড ছিল। ডাকসুর এখন যিনি জিএস আছেন, তাকে আমি দেখেছি একটা সাক্ষাৎকারে বলেছেন যে উনি খুব পাহাড়ি একটা এলাকায়, পার্বত্য কোনো একটা জেলায় মানে ছিলেন। উনি বলছেন যে আমি জীবনে কল্পনা করি নাই যে চট্টগ্রাম শহরে এসে পড়ব। আমার সংগঠন আমাকে উৎসাহিত করেছে, যে প্রথমে আমার সংগঠনের লোকজন আমাকে গিয়ে বলেছে যে কলেজ এসে চট্টগ্রামে করতে হবে, এবং তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কত সালের কথা? সেই 17, 18, 19, 20 সালের কথা। সেইটার ফলাফল কিন্তু 2025-26 এসে তারা পাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে। 10 বছর 5 বছর আগে থেকে তারা লোক সারা বাংলাদেশ থেকে জড়ো করে, তাদের যারা সম্ভাবনাময় মনে হয়েছে তাদেরকে এখানে এনেছে। এটা কি আওয়ামী লীগের ফ্যামিলির লোকজন যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে? কেউ বলতে পারবেন, বা বাদ দেন, এখন আওয়ামী লীগের কথা বাদ দেন, ওরা এই মুহূর্তে বিপদে আছে। ধরেন বিএনপি এখন তো ক্ষমতায় আছে। এই আমার ভিডিও যারা দেখছেন, কেউ কি বলতে পারবেন তাদের কারো কোনো এলাকায় বিএনপির কোন লোকজন গিয়ে, নেতা গিয়ে, ওই এলাকায় বিএনপি ফ্যামিলিরই একটা ছেলে যেহেতু একটু ভালো ফলাফল করেছে বা একটু লেখাপড়ায় ভালো, তাকে বলেছে যে আসো, সংগঠন তোমাকে হেল্প করবে, তোমাকে একটা জেলা শহরে পাঠাবো বা বিভাগীয় শহরে কলেজে যাবা, অথবা ঢাকায় যাও, ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দাও, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হয় আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমাকে একটা কোচিং এর ব্যবস্থা করে দিচ্ছি, ঢাকায় দিচ্ছি। তো আপনি তো গাছ লাগান না ভাই, 5 বছর পরে আপনি ফল কিভাবে খাবেন? 10 বছর পরে আপনি ফল কিভাবে খাবেন? গাছ এগুলা ওই যে উর্বর পলি মাটির মধ্যে যেভাবে অটোমেটিক হয়ে যায়, এগুলা থেকেই অধিকাংশ ক্ষেত্রে আপনারা পেয়ে থাকেন। এবং এটার মারাত্মক ব্যাপার আছে। যাই হোক, সেই দিকে আমি না যাই, আওয়ামী লীগের মূল ফোকাসের মধ্যে থাকি। আমার কাছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বুঝতে হবে এনাফ ইজ এনাফ। তাদেরকে এখন এনাফ ইজ এনাফ বুঝে তাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন নাম্বার 1, তাদের কথা বলার চ্যানেলটা কি হবে? অফিসিয়ালি তাদের একজন মুখপাত্র দরকার, তাদের একটা টিম দরকার যারা মিডিয়া ম্যানেজ করবেন, যারা মুখপাত্রকে সমর্থন করবেন, তাদের একটা টিম দরকার যারা গবেষণা করবেন, তাদের লিগ্যাল টিম একটা তৈরি করার প্রয়োজন। সারা বাংলাদেশে তাদের নেতাকর্মী কতজন জেলে আছেন, কতজন জামিনে আছেন, কতজন পলাতক আছেন, তাদেরকে কিভাবে সমর্থন করা যায়। বিচ্ছিন্ন বিশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রত্যেক মানুষকেই তো তার বেঁচে থাকতে হয়, সে তার মতো করে তার এলাকায় করছে, কিন্তু কোনো ধরনের কেন্দ্রীয় ডাটাবেস ম্যানেজমেন্ট কিছুই নাই। আজকাল আমি জানি আপনি বলবেন যে অধিকাংশ নেতা কর্মী হয় মানে কারাগারে আছেন, দেশের বাইরে আছেন, অথবা পলাতক আছেন। অনলাইনের যুগে এটা আমি মনে করি না খুব একটা বড় সমস্যা, যদি না তারা তাদের মতো প্রস্তুত হতে চান। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসছে, ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এগুলোতে তো আওয়ামী লীগের নামে অংশ নিতে পারবে না। তাহলে তাদের নেতা কর্মীরা কি করবেন? তারা কি অংশ নেবেন? এই সিদ্ধান্ত নিতে হবে। যদি অংশ
নিয়ে থাকেন, সেটা তারা কিভাবে করবেন, কোন ব্যানারে করবেন, স্বতন্ত্র করবেন নাকি এক্সিস্টিং অন্য কোনো পলিটিক্যাল পার্টির নামে করবেন, এই জিনিসগুলো যদি তারা পরিকল্পনা করতে না পারেন এবং তারা যদি বসে থাকেন, আশায় থাকেন কেউ এসে তাদেরকে উদ্ধার করে দিবে, তাহলে সেটা তাদের জন্য দুঃসংবাদ। এবং এটা করে করে কিন্তু গত 1.5-2 বছরে তাদের আসলে স্থবিরতা কাটে নাই, তাদের নড়াচড়া খুব বিশৃঙ্খল বিচ্ছিন্নভাবে হয়েছে। টেলিগ্রাম গ্রুপে কিছু মিটিং হয়, আমি শুনলাম টেলিগ্রামে এক নেতা নাকি শেখ হাসিনাকে বলেছেন, আপা আপনি যেদিন অর্ডার দিবেন 5 লক্ষ লোক নিয়ে আমি ঢাকা শহরে ঢুকবো, ঢুকে আওয়ামী লীগ অফিস দখল করবো বা কিছু একটা করবে। চ্যালেঞ্জ করলাম যে 5 লক্ষ বাদ দেন, 5,000 বাদ দেন, 500 লোক তুমি নিয়ে আসো তোমার এলাকা থেকে। এই যে বড় বড় কথা বলা, ফাজিলের গোষ্ঠী কতগুলোকে বড় বড় পদে রাখা হয়েছে। আওয়ামী লীগ যদি এখন এদেরকে ছাঁটাই না করে, তরুণ নেতাদেরকে এঙ্গেজ না করে, তরুণ প্রজন্মকে এঙ্গেজ না করে, তাহলে আওয়ামী লীগের আগামী দিন আরো খারাপের দিকে যাবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেটা চোখের আড়ালে চলে যায় সেটার প্রতি মানুষের এই কি বলা যায় মায়া মহব্বত ধীরে ধীরে কমতে থাকে। আওয়ামী লীগ যদি তার সমর্থকদের মধ্যে তার যে জনসমর্থন আছে সেই জনসমর্থনের মধ্যে ফিরে আসতে চায়, তাদেরকে রিয়াকশন করলে হবে না, তাদেরকে প্রোঅ্যাক্টিভলি কাজে যেতে হবে। দে শুড ডু দেয়ার ওন পলিটিক্স। এবং আমার কাছে তাই মনে হয় যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধের এই যে একটা শক্ত সিলগালা মারা হলো, এটার মাধ্যমে তাদের উপলব্ধি হবে যে এখন তাদের রাজনীতি তাদের নিজেদের কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটা যদি তারা খোঁজার চেষ্টা করেন, হয়তো আগামীতে তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। প্রিয় দর্শক, দীর্ঘ ভিডিও দেখার জন্য, যদিও কি বলা যায় ইন্টারেস্টিং টাইম, দীর্ঘ ভিডিও হতেই পারে, কিন্তু দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আগামীতে কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। দেশে তো অনেক অনেক কাজকর্ম চলছেই, দেখা যাক আমরা কতগুলো ফলো করতে পারি। ভালো থাকবেন।